বাংলাদেশবাসীর জন্য একটা সতর্ক বার্তা। দুঃখিত, এটা তো এখন বাংলাদেশ নাই, এটা তো এখন পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানের সকল বাংলাদেশপন্থী মুক্তিযুদ্ধপন্থী নাগরিকদের উদ্দেশ্যে একটা বার্তা। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে সেটা আপনারা সবাই ভালোভাবে জানেন। গতকালকের ভূমিকম্পে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 25 জনের মতো প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়াও হাজারের উপরে হতাহতের ঘটনা ঘটেছে, আহত হয়েছে, অনেকেই হসপিটালের বেডে কাতরাচ্ছে, অনেকের হাত পা ভেঙে গেছে। সব থেকে ক্ষতিগ্রস্ত এলাকার নাম পুরান ঢাকা। পুরান ঢাকায় একাধিক ভবন ফাটল ধরেছে, একটা ভবন আরেকটা ভবনের গায়ে হেলে পড়েছে। পুরান ঢাকা এতটাই অপরিকল্পিতভাবে সৃষ্টি হয়েছে, যেখানে ভূমিকম্প হলে উদ্ধার কার্য পরিচালনা করার জন্য ফায়ার সার্ভিসের যে গাড়ি সেখানে প্রবেশ করবে, সেই অবস্থা সেখানে থাকবে না। একাধিক বিশ্লেষকের মতে পুরান ঢাকায় যদি ভূমিকম্প হয় 6 মাত্রার উপরে, সেক্ষেত্রে পুরান ঢাকা মাটির সাথে মিশে যাবে। আর পুরো ঢাকা শহরটাকে যদি 7 মাত্রার ভূমিকম্প হয় তবে মাটির সাথে মিশে যাবে। এই শহরে কাউকে উদ্ধার করার মতো পরিস্থিতি থাকবে না। আপনারা যারা ঢাকায় থাকেন অনেক অনেক সাবধানে থাকেন। সাবধানে থাকা আসলে কি বলবো বুঝতেছি না, কারণ যেখানে যাবেন সেখানে মৃত্যু ভয় আছে। গতকাল একটা গবেষণার ফলাফল দেখেছি এবং আরো বিভিন্ন মাধ্যমে তথ্য উপাত্ত নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞের সাথে কথা বলে যতটুকু জেনেছি, বাংলাদেশে 8 মাত্রার একটা ভূমিকম্প হবার সম্ভাবনা অনেক বেশি এবং সেটা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে হতে পারে। এই 8 মাত্রার ভূমিকম্পের সব থেকে আশঙ্কাপ্রবণ অঞ্চল হচ্ছে সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ। এই কয়টা স্থানে 8 মাত্রার ভূমিকম্প হবার সম্ভাবনা অনেক বেশি এবং যদি কোনো কারণে এই অঞ্চলগুলোতে 8 মাত্রার ভূমিকম্প হয়, সেক্ষেত্রে এই অঞ্চলে একটা পিলার অবশিষ্ট থাকবে না। শুধুমাত্র 5.7 মাত্রার ভূমিকম্পে ঢাকা শহরে যেই কম্পন সৃষ্টি হয়েছিল, আমি যতটুকু শুনেছি মানুষের থেকে, গত 1 দশকে সব থেকে বড় ভূমিকম্প হয়েছে, সব থেকে বেশি কম্পন অনুভূত হয়েছে। 8 মাত্রা যদি হয়, 5.7 যে অবস্থা হয়েছে, 6 এরপর 7 এরপর 8 যদি হয়, কল্পনা করতে পারছেন কি হবে? গতকাল যখন ভূমিকম্পে সারা দেশে একটা আতঙ্ক বিরাজ করছে, পুরান ঢাকায় একটা ছোট্ট বাচ্চা তার বাবা সহ মারা গিয়েছে, ঠিক সেই মুহূর্তে সেনাকুঞ্জে উৎসব পালন করতেছিল তথাকথিত রাজনৈতিক দলের নেতারা। সেখানে আবার আমাদের ম্যাডাম বেগম জিয়া তিনিও গিয়েছেন, চকচকে শাড়ি পরে, হ্যালোইডে যে এলিয়েনরা সাজে না মেকআপ দিয়ে, ওইরকম মেকআপ পরে তিনি গেছেন। শুনেছি তার লিভার সিরোসিস, তিনি বিছানা থেকে উঠতে পারেন না, তাকে আওয়ামী লীগ সরকার চিকিৎসা সেবা দেয় নাই, অথচ 5 আগস্টের পর তিনি দিব্যি চলাফেরা করছেন, দাওয়াতে যাচ্ছেন, এখানে যাচ্ছেন, ওইখানে যাচ্ছেন। আজকে সেনাকুঞ্জে গিয়ে ইউনূসের সাথে কি দহরম মহরম সম্পর্ক, কি দহরম মহরম ভালোবাসা, কি দহরম মহরম প্রেম। এভাবে যদিও বলতে হয় না, তবে ইউনূসের আর ম্যাডামের এই ছবিটা দেখেন, কি মনে হচ্ছে আপনাদের? জব প্যার কিয়া তো ডরনা কিয়া, জব প্যার কিয়া তো ডরনা কিয়া। গান গাইতে পারি না, মনে পড়লো এই ছবিটা দেখার পর। এরকম মজমা তারা বসিয়েছিল সেনাকুঞ্জে। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপির বাছুরগুলাও ছিল সেখানে। পরবর্তীতে সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খালেদা জিয়া এবং আমাদের ইউনূস সাহেব যখন কথা বলছিল কানে কানে, সেই সময় পাশে বসেছিল আমাদের মীর জাফর, দেখতেই পাচ্ছেন ছবিতে। এভাবে গতকালকের দিন উদযাপন করা হয়েছে। এরপর সবশেষে আমাদের শান্তির পায়রা শান্তি কাকু বলেছেন স্বাধীনতার ঘোষক ছিলেন জিয়া। আমি মেনে নিলাম স্বাধীনতার ঘোষক জিয়া। স্বাধীনতার ঘোষণা করা আর ঘোষণাপত্র পাঠ করা, এর মধ্যে কি কোনো পার্থক্য আপনারা খুঁজে পান? জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণাপত্র কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পাঠ করেছিল, সেই সময় যে তরঙ্গ, শব্দ তরঙ্গের যে লেভেল ছিল, বেতারের যে লেভেল ছিল, ওইটা শুধুমাত্র ওই চট্টগ্রাম থেকে ফেনী পর্যন্ত হয়তো বা শোনা গেছে। এরপর কিন্তু সারা বাংলাদেশে ওইটা কিন্তু কেউ শুনে নাই। ওইটা যে বঙ্গবন্ধুর নামে যুদ্ধ হয়েছে এবং খোদ জিয়াউর রহমান যে ঘোষণাপত্র পাঠ করেছেন সেখানে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান, এভাবে তিনি সেই ঘোষণাপত্রেও বঙ্গবন্ধুর নাম উল্লেখ করে সেই ঘোষণাপত্র পাঠ করেছেন। অথচ বিএনপি বারবার ইতিহাস বিকৃত করার চেষ্টা করে। সেই ধারাবাহিকতায় আমাদের শান্তি কাকু তিনিও আজকে ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে দাবি করলেন। এটা খুবই স্বাভাবিক। মির্জা ফখরুল এমনি এমনি তো
ডক্টর ইউনূসের মাঝে জিয়ার প্রতিচ্ছবি দেখতে পান না। এগুলা তো একটার সাথে একটা প্রাসঙ্গিক, তাই না? জিয়ার প্রতিচ্ছবি তিনি দেখতে পান কারণ জিয়াউর রহমান যেমন ছিলেন ডক্টর ইউনূসও ঠিক তেমন। তাহলে আমার একটা প্রশ্ন, যেহেতু জিয়াউর রহমানের প্রতিচ্ছবি ইউনূসের মাঝে দেখা যায়, গত 1 বছরে বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ আসে নাই। গত 1 বছরে বাংলাদেশের গার্মেন্টস খাত ধ্বংসের মুখে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা জীবন ধ্বংসের মুখে। আলটিমেট ক্ষতি হচ্ছে বাংলাদেশের বন্দর বিক্রি করে দেওয়া হয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার পথে, বাংলাদেশের স্বাধীনতা হুমকির মধ্যে পড়ে গেছে, বাংলাদেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নাই, বাংলাদেশে আইন শৃঙ্খলার অনুপস্থিতি। তার মানে কি জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে হা ভোট না ভোটের মাধ্যমে নিজেকে বৈধতা দিয়ে যেই শাসন তিনি কায়েম করেছিলেন, তৎকালীন সময়েও কি বর্তমান সময়ের মতো পরিস্থিতি ছিল? নয়তোবা কেন মির্জা ফখরুল সাহেব ইউনূসের মাঝে জিয়ার প্রতিচ্ছবি দেখতে পান? নাকি এই বয়সে এসে তিনি ম্যাডামের সাথে একজনকে খাপ খাইয়ে দিতে চাচ্ছেন, জোড়া লাগিয়ে দিতে চাচ্ছেন? আমি প্রশ্ন করতেছি, আই এম নট শিওর। একটা দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রধান রাজনৈতিক দলগুলা যদি নির্লজ্জ হয়, সেক্ষেত্রে কিছু বলার থাকে না। প্রধান উপদেষ্টা জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। একটা কথা, সে যেখানে যায়, যেখানেই কথা বলে, সেখানে যুদ্ধ নিয়ে কথা বলে। প্রস্তুত থাকতে হবে সশস্ত্র বাহিনীকে যে কোনো পরিস্থিতির জন্য, যে কোনো কিছুর জন্য, হোয়াটএভার, এই সেই। কার সাথে যুদ্ধ করবেন স্যার? ভারতের সাথে যুদ্ধ করে টিকতে পারবেন? আপনার নিরাপত্তা উপদেষ্টাকে যেভাবে দিয়েছে, শুনেছি 15 দিনের সময় বেঁধে দিয়েছে, এর মধ্যে জঙ্গিবাদের বিরুদ্ধে, উগ্রবাদ, মৌলবাদ, চরমপন্থার বিরুদ্ধে বন্দোবস্ত না করলে, সরকারি ভাবে ব্যবস্থা না নিলে আপনাদের নাকি ঝুলাবে। শুনেছি, আমি শিওর না। তবে একাধিক গণমাধ্যমে দেখলাম এবং একাধিক ইউটিউবার যারা রাজনৈতিক বিশ্লেষক তারাও বলেছেন 15 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে, এর মধ্যে চরমপন্থা, উগ্রপন্থা, মৌলবাদ, জঙ্গিবাদ এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে জঙ্গি ঘাঁটিগুলা হয়েছে, এই ঘাঁটিগুলা যদি নিরসন করতে না পারে সরকার, সেক্ষেত্রে এই সরকারের উপর নির্মম খড়গ নেমে আসবে। এটুকু আমি শুনেছি, এখন বাকিটা কি হবে আসলে বুঝতেছি না। এই ভূমিকম্পের দিনে, যেদিন বাংলাদেশের 20 জন মানুষ মারা গিয়েছে, সেখানে ছোট শিশু ছিল, এখন আর তাদের চেতনার দণ্ড জাগ্রত হয় না, এখন আর তাদের আসমান কেঁপে উঠে না, এখন আর তাদের আবেগ কাজ করে না। ভূমিকম্প হচ্ছে একদিকে, মানুষের মধ্যে হাহাকার সৃষ্টি হয়ে গেছে, তারা সেনাকুঞ্জে রাবনে বানায় দিয়ে জুরির সিনেমার অভিনয় করতেছে। তারা সেনাকুঞ্জে জব প্যার কিয়া তো ডরনা কিয়া, জব প্যার কিয়া তো ডরনা কিয়া গান গাইতেছে। এই হচ্ছে রাষ্ট্রের প্রধান রাজনৈতিক দলগুলোর অবস্থা। আর এরা ক্ষমতায় গেলে আপনাদেরকে কোথায় নিয়ে ঠেলবে বুঝতে পারছেন? তখন দেখবেন যে প্যার কি কাহিনী গান শুনাইতে গিয়ে দেখবেন আপনাদের রাষ্ট্র চলে গেছে আরেক দেশের নিয়ন্ত্রণে, সাম্রাজ্যবাদী শক্তি বাংলাদেশে আইসা তখন হলিউডের গান শোনাবে। এভাবেই হবে, বিশ্বাস করেন। আপনারা বুঝতে পারছেন না আপনাদের দেশ কোথায় গিয়ে ঠেকছে। ওয়েলকাম টু সিরিয়া। ধন্যবাদ।